আর এটা ভাবার কোনো কারণ নেই একজন মুখ্য সচিব আর একজন অর্থ সচিব জেলে গেলেই হ্যাঁ মানে এই 25% এরিয়া দিয়ে দিতে হবে না না, এটা ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্টকে না মেনে যাবেন কোথায়। দেখবেন নিশ্চিতভাবে ওরা এখন পরিকল্পনা ভাবছে যে কি করে সুপ্রিম কোর্টের হাত থেকে বাঁচা যায়। বাঁচতে পারবেন না। ভোটের আগেই পাই পয়সা মিটিয়ে দেব, পড়ায় গন্ডায় আদায় করে দেবো, 25% এরিয়া দিয়ে কর্মচারীদের দিতেই হবে, অ্যাকাউন্টে দিতে হবে এবং একটি টাকাও বাকি রাখা যাবে না। আর বাকি কোমর কেন, কোমর, মেরুদণ্ড, বডি সব ভেঙে যেতে পারে, কিন্তু আদালতের রায়, আদালতের উপরে কি মানে মহান আদালত আছে নাকি? সর্বোচ্চ আদালতের উপরে কি মহান আদালত নাকি যে রায় দিয়েছে তারপরে ওনারা চিন্তা ভাবনা করবেন? যে পশ্চিমবঙ্গে বর্তমানে যে সরকার চলছে, সরকার নয় সার্কাস চলছে। কন্টেম্পটের শাস্তি খুব পরিষ্কার, সেটা হচ্ছে শাস্তি হচ্ছে জেল এবং জরিমানা। পশ্চিমবঙ্গ সরকারের কি ইন্টারেস্ট রয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না? একদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না, অথচ বলছেন টাকা নেই। আবার কর্মচারীদের হকের পাওনা দিয়ে দেবেন না, এই দুটো একসঙ্গে চলতে পারে না সাইড বাই সাইড। আমরা চেষ্টা করছি অতি দ্রুততার সঙ্গে এই মামলার হিয়ারিং হোক এবং অতি দ্রুততার সঙ্গে প্রতিটি রাজ্য সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে তাদের 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট ঢুকে যাক। কখনো কমিউনিস্ট সাজেন, কখনো মুসলমান সাজেন, কখনো হিন্দু সাজেন, কখনো মন্দির বানান, কখনো আবার ওই পুরোহিত ভাতা দেন, কখনো ইমাম ভাতা দেন, যখন যেমন তখন তেমন, যেমন খুশি সাজো। প্রতি রাজ্যে লোকজন লাইন দিয়ে বেকার ভাতা নিচ্ছে, এটা সেই রাজ্যের মানে সুস্বাস্থ্যের উদাহরণ নাকি সেই রাজ্যের কুস্বাস্থ্যের উদাহরণ? যাকে ইচ্ছা ভোট দিন, তৃণমূল কংগ্রেস কেন, যাকে ইচ্ছা ভোট দিন। ডিএ মামলায় আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছিল এখনই 25% দিতে হবে, সেই রায়কেই মান্যতা দেয়নি রাজ্য সরকার। দীর্ঘদিন কেটে গেছে, আবারও আদালতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মূল মামলাকারীরা। আমার সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম, আবার কন্টেম্প অফ কোর্ট হয়েছে, কেন করেছেন আপনারা? 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে বলে দিয়েছে 25% এরিয়ার দিয়ে যেটা রাজ্য সরকারি কর্মচারীদের 2008 সাল থেকে 2019 সালের মধ্যে প্রাপ্য, সেটি ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। কারণ সেই নির্দেশটি ছিল 16ই মে 2025-এর, অথচ সেই নির্দেশ পালন করেননি। আমরা কন্টেম্প করেছিলাম, রাজ্য সরকার 6 মাস সময় চেয়েছিল অ্যাপ্লিকেশন করে, সেই সময়কাল পেরিয়ে গেছে। 5ই ফেব্রুয়ারি যেদিন অর্ডার হয় সেদিনই নবান্নে গিয়ে অর্ডার কমিউনিকেট করে আসা হয়েছে, মলয় মুখোপাধ্যায় সহ, শ্যামল দা সহ, আমি নিজে গেছিলাম। সেই দিনই অর্ডার তারা পেয়েছেন, তাদের নলেজে এসছে। তার এক সপ্তাহ পরে 8মতম দিনে তাদের কন্টেম্প নোটিশ দিয়েছি, সেই কন্টেম্প নোটিশের পরেও তারা কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। তাই কন্টেম্প নোটিশের পরে যেহেতু তারা এখনো পর্যন্ত 25% এরিয়া দিয়ে রিলিজ করেনি, তাই তারপরে যেটা পরবর্তী পদক্ষেপ ওই কন্টেম্প অ্যাপ্লিকেশন বলেছিলাম, কন্টেম্প অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে জমা করা হয়েছে। কারণ মুখ্য সচিব এবং অর্থ সচিব যারা এই মামলার মূল অভিযুক্ত কন্টেমনার, যেহেতু তারা আদালতের নির্দেশকে উইলফুলি ডিসঅবে করেছে, তাদের নলেজে ছিল একদম ইচ্ছাকৃতভাবে। তার কারণ আদালতের নির্দেশ যখন তোমার নলেজে থাকবে তারপরেও তুমি সেই নির্দেশ পালন করবে না, সেটা উইলফুল ডিসঅবে হয়। উইলফুল ডিসঅবে কেন করছে ইচ্ছাকৃতভাবে, সেটা তাদের এক্সপ্লানেশন দিতে হবে। সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এই মামলা আমরা চেষ্টা করছি যত দ্রুততার সঙ্গে এই মামলা হিয়ারিং করিয়ে এই যারা যারা কন্টেমনার, মুখ্য সচিব এবং অর্থ সচিব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এবং অবশ্যই দেখুন কন্টেম্পটের শাস্তি খুব পরিষ্কার, সেটা হচ্ছে শাস্তি হচ্ছে জেল এবং জরিমানা। আর এটা ভাবার কোনো কারণ নেই একজন মুখ্য সচিব আর একজন অর্থ সচিব জেলে গেলেই হ্যাঁ মানে এই 25% এরিয়া দিয়ে দিতে হবে না না, নতুন যিনি আসবেন ওই পদে, যে মুখ্য সচিব যে অর্থ সচিব, তার উপর রেসপন্সিবিলিটি থাকবে, সে ওই টাকাটা, প্রাপ্য টাকাটা, কর্মচারীদের প্রাপ্য টাকাটা মিটিয়ে দিতে হবে। আপনি রোপারুল 2009-এ লেখা আছে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, আপনি সেই টাকা নিয়ে গিয়ে মোচ্ছব করেছেন,
আপনি সেই টাকায় নিয়ে গিয়ে রেড রোডে গিয়ে বসে নৃত্য দেখেছেন। আপনি সেই টাকায় বেসিক্যালি আপনার যত যা এই খরচা সমস্ত কিছু করেছেন। অথচ সেই টাকা কর্মচারীদের হকের পাওনা আপনি মিটিয়ে দেননি। এর দায় এই সরকারের, এবং এই সরকারকে পয়সা কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। তার কারণ কর্মচারীরা তারা উদয়াস্ত পরিশ্রম করে এই রাজ্যটিকে সচল রাখেন। আপনি ভোট থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম, এই যে স্কুলের শিক্ষা, শিক্ষকরা শিক্ষাদান একটাই করে। কথা বলবো ফিরদৌসদা, তাহলে তো ভয়ঙ্কর রায় আসতে চলেছে, কারণ সুপ্রিম কোর্ট তারা সঙ্গে সঙ্গেই বলে দিয়েছিলেন যে আপনাদেরকে দিয়ে দিতে হবে তাদের। ইমিডিয়েট 25% এরিয়া দিয়ে ইমিডিয়েটলি। তার পরবর্তী ধাপের জন্য কমিটি নির্ধারণ করে। সুপ্রিম কোর্ট কেউ মানে না। এটা ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্টকে না মেনে যাবেন কোথায়। দেখবেন নিশ্চিতভাবে ওরা এখন পরিকল্পনা ভাবছে যে কি করে সুপ্রিম কোর্টের হাত থেকে বাঁচা যায়। বাঁচতে পারবেন না। ভোটের আগেই পয়সা মিটিয়ে দেব, এবং যে সময়কাল দিয়েছে ওই সময়কালের মধ্যেই মেটাতে হবে। যদি না মেটান নিশ্চিতভাবে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। তাহলে তো মানে আরো আগামী দিন আরো খারাপ পরিস্থিতি হতে চলেছে। ভয়ঙ্কর। সেটা শুধু সেটা 26-এ ভোটের আগে হবে। অবভিয়াসলি শুধু তাই না, ডিএ মামলা না, এসএসসি, টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত, সবটাই। একদিকে আপনি বলছেন টাকা নেই, অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিতে বলেছে সুপ্রিম কোর্ট। তাদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে না, কি ইন্টারেস্টে? তৃণমূল কংগ্রেসের কি ইন্টারেস্ট রয়েছে? এই পশ্চিমবঙ্গ সরকারের কি ইন্টারেস্ট রয়েছে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না? একদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না, অথচ বলছেন টাকা নেই। আবার কর্মচারীদের হকের পাওনা দিয়ে দেবেন না, এই দুটো একসঙ্গে চলতে পারে না সাইড বাই সাইড। একদিকে আপনাকে ডিএর টাকাও মেটাতে হবে, টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, ওএমআর পাবলিশ করতে হবে, 2016 ওএমআর, 2025 ওএমআর সব পাবলিশ করতে হবে, এবং যারা যারা অভিযুক্ত তাদের প্রত্যেকের কাছ থেকে টেন্টেড ক্যান্ডিডেট প্রত্যেকের কাছ থেকে, শুধু অভিযুক্ত কেন, টেন্টেড প্রমাণিত দাগী। তাহলে তো সুপ্রিম কোর্টের রায় তো করা হবে আরো নিশ্চয়ই, কারণ কেন তাদের রায় তো মান্যতা দেওয়া হয়নি, নিশ্চয়ই বিচারপতিরা অপমান বোধ করবেন। দেখুন, এটা যে কোনো কন্টেম্প্ট, আপনি খুব দারুণ প্রশ্ন করেছেন। যে কোনো কন্টেম্প্ট হয় এগেইনস্ট দ্য কোর্ট। মানে যখন একটা একদম যে কোনো নির্দেশ যখন আমরা মামলা করি, একটা পক্ষের হয়ে মামলা করি তো, একটা পক্ষের হয়ে মামলা করলে যে পক্ষের ফেভারে রায় দেয় সেই আদালত এই নির্দেশটা দেয়, এবং আদালতের নির্দেশ অমান্য করলে সেই পরবর্তী প্রসিডিংস, সেই কন্টেম্প প্রসিডিংসটা হয় বিটুইন কোর্ট অ্যান্ড কন্টেম্পনার, অর্থাৎ আদালত এবং যিনি আদালত অবমাননাকারী তার মধ্যেকার বিষয়। অন্যজন যিনি অ্যাপ্লিকেশন করেন কন্টেম্প, তিনি হচ্ছেন মেয়ার ইনফরমার, অর্থাৎ তিনি ইনফরমেশনটা দেন আদালতকে যে দেখুন মহামান্য আদালত, আমরা আপনাকে ইনফরমেশন দিচ্ছি যে আপনার এই নির্দেশ অমান্য করেছে, উইলফুলি ডিসওবে করেছে, সেই জন্য আমরা এই অ্যাপ্লিকেশন দায়ের করছি। কিন্তু কন্টেম্প প্রসিডিংস হয় বিটুইন দ্য কোর্ট অ্যান্ড কন্টেম্পনার। ফলে এই ক্ষেত্রে যিনি কন্টেম্পনার, যারা কন্টেম্পনার তাদেরকে আদালতে গিয়ে বলতে হবে যে কেন এই নির্দেশ তারা পালন করেননি। আরেকটা ফিরদৌসদা, মানে এই যে আদালত অবমাননা আপনি বলছেন, আপনারা তো ফাইল করে দিয়েছেন অলরেডি, তার মানে শুধুমাত্র হিয়ারিং এর অপেক্ষা। অবভিয়াস আমরা চেষ্টা করছি অতি দ্রুততার সঙ্গে এই মামলার হিয়ারিং হোক, এবং অতি দ্রুততার সঙ্গে প্রতিটি রাজ্য সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে তাদের 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট। কি এমন রাজ্য সরকার গণতান্ত্রিক যদি পরিকাঠামো তারা মেনটেন করে, তাহলে তারা এই আদালতের রায় মানে না, তাহলে কি সরকার চলছে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে বর্তমানে যে সরকার চলছে, সরকার নয় সার্কাস চলছে। যে সরকার আদালতের রায় মানবেন না, মান্যতা দিতে পারছেন না, যে সরকার গণতান্ত্রিক পথে চলছে না, সেই সরকার নিশ্চিতভাবেই মানুষ সেই সরকারের পক্ষে থাকবে না। আগামী নির্বাচন, সেই নির্বাচনে নিশ্চিতভাবে মানুষ ঠিক করবেন তারা কোন পক্ষে থাকবেন। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলেছিলেন রায় দিয়েছে, আমাদেরকে তো ভাবনা চিন্তা করতে হবে তারপরে। আরে আদালতের উপরে কি মানে মহান আদালত আছে নাকি? সর্বোচ্চ আদালতের উপরে কি মহান আদালত নাকি যে রায় দিয়েছে তারপরে ওনারা চিন্তা ভাবনা করবেন? সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সে রায় দিয়েছে, এরপরে আর কি থাকতে পারে? ওই রায় আপনাকে গ্রহণ করতেই হবে, কিচ্ছু করার নেই, চিন্তা ভাবনার আবার কি আছে? মানে আপনারা আদায় করবেন। অবভিয়াসলি কড়াই গন্ডায় আদায় করে নেবো, ইচ অ্যান্ড এভরি কড়াই গন্ডায় আদায় করে নেবো। 25% এরিয়া দিয়ে কর্মচারীদের দিতেই হবে, অ্যাকাউন্টে দিতে হবে, এবং
একটি টাকাও বাকি রাখা যাবে না। আর বাকি ভেঙে যাবে বা- বলেছিল এর কোমর আগে। কেন, কোমর, মেরুদণ্ড, বডি সব ভেঙে যেতে পারে, কিন্তু আদালতের সেই রায় মান্যতা দিতেই হবে এবং ওই রায় মোতাবেক কর্মচারীদের হকের পাওনা মিটিয়ে দিতে হবে। একটা জিনিস কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমাদের এখানে গণতন্ত্র আছে, গণতন্ত্র নিয়ে অনেক কথা বলছিলেন কালকে তিনি, যে যেটা আদর্শ নিয়ে আবার কি বলছে, কমরেডদের আদর্শ মানে আপনাদের যে আদর্শদের কথা বারবার বলা হয়, তিনি সেখানে বলছেন আদর্শ নিয়ে আবার কি বলছেন, আমাদের আদর্শ হচ্ছে অ্যাম্বুলেন্স ডেকে দিয়া কোনো রুগী অসুস্থ হলে, আমাদের আদর্শ হচ্ছে রক্তদান শিবির করা, কোভিডে মানুষের পাশে থাকে, এটাই তো আমাদের আদর্শ। আর আপনাদের আদর্শ নিয়ে প্রশ্ন আপনারা আবার কি আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন? দেখুন, আদর্শের আপনাদের বিষয়, আদর্শ হচ্ছে হুমায়ুনের সাথে মিটিং এ বসা। দেখুন আদর্শের বিষয়টা না আপনি সম্ভবত বুঝতে পারেন। অ্যাম্বুলেন্স ডেকে দেওয়াটা আদর্শ, একটা অ্যাম্বুলেন্স ডেকে দেওয়াটা একটা কাজ হতে পারে। আপনি যখন এই রাজনৈতিক পরিসরের যে আদর্শ, আপনাকে তো একটা এম এন্ড অবজেক্ট নিয়ে চলতে হয়। সেই এম এন্ড অবজেক্ট নিয়ে চলার প্রশ্নে আপনাকে বিভিন্ন কাজ করতে হয়, আর কিন্তু তার একটা একটা সম্ভাব্য একটা নির্দেশ থাকে, তার নথি থাকে। আপনি বলুন তো, যে এই তৃণমূল কংগ্রেসের আপনি এই যে রাজনৈতিক যে প্যাটার্ন, তার কি কোন আদর্শ বোধ নিয়ে চলে? সমাজতান্ত্রিক আদর্শ বোধ, ক্যাপিটালিস্ট আদর্শ বোধ, সোশ্যালিস্ট অ্যাপ্রোচ, তখন বলবেন সব নিয়েই চলে। এরা দক্ষিণপন্থী দল, যে দক্ষিণপন্থী দল আসলে নিজেদেরকে ভোটে জেতার জন্য যখন যে সুবিধাবাদী অবস্থান নিতে হয় সেই সুবিধাবাদী অবস্থান নেন। কখনো কমিউনিস্ট সাজেন, কখনো মুসলমান সাজেন, কখনো হিন্দু সাজেন, কখনো মন্দির বানান, কখনো আবার ওই পুরোহিত ভাতা দেন, কখনো ইমাম ভাতা দেন, যখন যেমন তখন তেমন, যেমন খুশি। বলছে মমতা ব্যানার্জি, মহর্ষিতা দেবী বলে গেছেন, মমতা তোমার এত এনার্জি, মমতা ব্যানার্জি যে কোনো কাজ তাকে তো মান্যতা দিয়েছে, এমনকি তিনি বলছেন সবাই নোবেল জয়ী এই অমর্ত্য সেনও তাকে প্রশংসা করে গেছেন, আর আপনারা কে তার আদর্শ নিয়ে প্রশ্ন তোলা? না, রাজনীতিতে যদি এনার্জি একমাত্র মানে প্রতিপাদ্য বিষয় হয়, তাহলে ওই মানে ওই বিভিন্ন দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, এনার্জি ড্রিঙ্ক, ওই এনার্জি ড্রিঙ্ক খেয়েই লোকজন রাজনীতি করবে। দেখুন, রাজনীতিতে তো এনার্জিটাই যদি একমাত্র বিষয় হতো, তাহলে যাদের যাদের এনার্জি বেশি তারা দারুণ রাজনীতিবিদ হতো। তা তো নয়। রাজনীতিতে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হয়, এবং শুধু তাই না, সবার একটা নির্দিষ্ট এম এন্ড অবজেক্ট থাকে যে কোনো রাজনৈতিক দলে। দেখুন, আপনার মতানৈক্য থাকতে পারে, আপনি সহমত হতে পারেন, কিন্তু এটা তো ঠিক, ধরুন সিপিআইএম, তার একটা আদর্শ আছে, একথাও ঠিক, আপনার সেই আদর্শ পছন্দ হতে পারে, না হতে পারে, বিজেপিরও তাই, আপনার কংগ্রেসেরও তাই। তাই তৃণমূলের কেন না? অথচ তৃণমূল কংগ্রেসের আপনি অ্যাজ সাচ কোনো আপনি লিখিত, আমি আমি নিজেই জানার এবং বোঝার চেষ্টা করেছিলাম যে তৃণমূল কংগ্রেস বিষয়টি ওরা আসলে কি করতে চায়। দেখুন, রাজ্য নিয়ে কি পরিকল্পনা, শর্ট টার্ম মেজারে কি করতে চান, লং টার্ম মেজারে কি, তার তো একটা প্ল্যান প্রোগ্রাম থাকবে। দিস ইজ শর্ট টার্ম এম এন অবজেক্ট, দিস ইজ লং টার্ম এম এন অবজেক্ট। আমি আগামী 5 বছরে রাজ্যকে এটা দেখতে চাই, রাজনৈতিক পরিসরে আমি দেশ গঠনের প্রশ্নে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করব, নাকি মিক্সড ইকোনমি তৈরি করব, নাকি ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ থেকে দেখব। মানে এই যে ওদের যে আপনি দর্শন বুঝতে চাইবেন, সেই দর্শন বোঝার আপনার সুযোগ নেই। আর আপনি বলুন, তৃণমূল কংগ্রেস পলিসির প্রশ্নে, সে বিদেশ নীতির প্রশ্নে, আর্থিক পলিসির প্রশ্নে কি অবস্থান গ্রহণ করে, আপনি কোনো সলিড অ্যান্সার পাবেন না। দেখুন, যে কোনো শিক্ষিত মানুষ যখন একটি রাজনৈতিক দলকে সমর্থন করবেন, তখন তিনি তো কিছু বেসিক জিনিস জানতে চাইবেন, যে তোমার অর্থনৈতিক পলিসি কি, তোমার বিদেশ নীতির ক্ষেত্রে পলিসি কি, তুমি সমাজকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখতে চাও। লক্ষ্মী ভান্ডারের দৃষ্টি, যুব সাথীর দৃষ্টিতে। আচ্ছা, আপনি বলুন তো, যে যুব সাথী, হুম। এইটা একটি রাজ্যে লোকজন লাইন দিয়ে বেকার ভাতা নিচ্ছে, এটা সেই রাজ্যের মানে সুস্বাস্থ্যের উদাহরণ, নাকি সেই রাজ্যের কুস্বাস্থ্যের উদাহরণ? সুস্বাস্থ্যের উদাহরণ নাকি কুস্বাস্থ্যের উদাহরণ? তার কারণ, সেই রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, তাহলে মানুষজনকে কি লাইন দিয়ে হাত পেতে
বেকার ভাতা দিতে হতো, হতো না। একটা জিনিস শুধু সবাই অনেকেই প্রশ্ন করে, আপনারা তো এতই কথা বলেন, এত বড় বড় আপনারা আইনজীবী, তাহলে মমতা আর অভিষেক যদি এত দুর্নীতিগ্রস্ত ক্যামেরার সামনে বলেন, তাদেরকে ঘাড় ধরে জেলে ফাটাতে পারছেন না কেন? আপনি জিনিসটা বুঝুন, শুধুমাত্র এই ভারতবর্ষে জুডিশিয়ারি দিয়ে ভারতবর্ষ চলে না। ভারতবর্ষে এই যে ক্ষমতার তার নির্দিষ্ট বিন্যাস রয়েছে, এক্সিকিউটিভের ক্ষমতা রয়েছে, সেখানে লেজিসলেটিভদের তাদের নিজস্ব মানে তাদের আইন তৈরির ক্ষমতা রয়েছে। জুডিশিয়ারি যদিও এই দুটো মধ্যে ওয়াটার সাইড এরিয়া রয়েছে, কিন্তু জুডিশিয়ারি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে এই দুটো দিকে তাদের কাজকর্ম তারা অ্যানালিসিস করেন, কোনোটা ঠিক কোনোটা বেঠিক সেটা বলেন। জুডিশিয়ারির হাতে সব নেই, জুডিশিয়ারির হাতে নিজস্ব পুলিশ নেই, জুডিশিয়ারির কোনো পুলিশ হয় না, রাজ্যের পুলিশ হয় অথবা কেন্দ্রের পুলিশ হয়। তদন্ত করে রাজ্যের পুলিশ নয় কেন্দ্রের পুলিশ। আমরা পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে। ইভেন আপনি এই দুটো জিনিস ঠিক, যেমন ধরুন যারা অপরাধী তারা যেমন শাস্তি পায় না, আবার অপরাধ না করা সত্ত্বেও গ্রেপ্তার গ্রেপ্তার হতে হয়। এ রাজ্যে এদেশে অনেক উদাহরণ রয়েছে। এই রাজ্যে আপনি যদি দেখেন, ইভেন মানে মীনাক্ষী থেকে শুরু করে আবাস রায়চৌধুরী থেকে শুরু করে আবাস দেখে মানে মানে আপনি ভাবতে পারবেন না যে ওইরকম একজন লোক তাকেও জেল খাটিয়ে দিল আবাস রায়চৌধুরী রাজনৈতিক কারণে। মানে কি, যে লোকটি জীবনে কোনোদিন কোনো অন্যায় করতে পারে না তাকে জেল খাটিয়ে দিয়েছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে না কি না সেখানে মানে জমায়েত করেছে। জমায়েত করা অন্যায়? মানে ক্ষমতার হাতে থাকলে ক্ষমতা হাতে নিয়ে বেসিক্যালি ক্ষমতার অপব্যবহার যা খুশি করা যায়। যা খুশি করতে চাইতে পারেন, কিন্তু এটা বুঝবেন যে এই যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে এই যে এক্সিকিউটিভ ওয়ার্ক গুলো প্রপার হচ্ছে না। এক্সিকিউটিভ ওয়ার্ক প্রপার করানোর জন্য যেটা যে কাজটা করতে হবে, যে কারণে দেখবেন আপনি অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আপনি রাজনৈতিক কথা বলছেন, তার কারণ এই রাজনৈতিক সচেতনতা জনগণের থাকা প্রয়োজন। না হলে যেটা হবে, যাদেরকে এক্সিকিউটিভে বসাবেন তারা বেসিক্যালি ক্ষমতার অপব্যবহার করবে, যাতে ক্ষমতার কোনোভাবেই অপব্যবহার না হয়। আর অন্ততপক্ষে এই রাজ্যের যাকে ইচ্ছা ভোট দিন, তৃণমূল কংগ্রেস কেন, যাকে ইচ্ছা ভোট দিন,